শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আজকের আমাদের আলোচ্য বিষয় তোমাদের দশম শ্রেণীর একটি পাঠ্য পথের দাবি। প্রথমে আমি এটার উৎস সম্পর্কে তোমাদেরকে বলে দিই। তো এই যে পথের দাবি, এটা প্রথম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আগে পত্রিকা বের করতেন। বঙ্গবাণী মাসিক এক ধারাবাহিক পত্রিকায় এই পথের দাবির কিছু কিছু অংশ প্রকাশ পেত। এটা পরে 1926 খ্রিস্টাব্দে এটা গ্রন্থাগারে প্রকাশ পায়। এটা হচ্ছে মূল উপন্যাসের নামই হচ্ছে পথের দাবি। কিন্তু আমাদের আলোচ্য যে পাঠটা রয়েছে সেই পাঠে কিছুটা অংশ, পুরো উপন্যাসটা তো নেই, কিছুটা অংশ মানে ষষ্ঠ পরিচ্ছেদের মানে শেষের দিক থেকে সপ্তম পরিচ্ছেদের লাস্ট ঠিক নয়, লাস্টের একটু আগে পর্যন্ত আমাদের এই আলোচ্য পাঠে রয়েছে এই পথের দাবি। তাহলে আমি এর প্রথম যদি তোমাদেরকে উৎস সম্পর্কে বলি, প্রথম হচ্ছে উৎস কি? উৎস হচ্ছে তোমরা লিখবে পথের দাবি। মূল উপন্যাসই হচ্ছে পথের দাবি। এই মূল উপন্যাস থেকেই কিছুটা অংশ মানে ষষ্ঠ আর সপ্তম এই দুটো পরিচ্ছেদ থেকে আমাদের আলোচ্য অংশে কিছুটা পাঠ দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এটা একটা রাজনৈতিক উপন্যাস। তখনকার দিনে তো তখন স্বাধীন তো ভারত হয়নি, তখন এটা একটা রাজনৈতিক উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। উপন্যাসে যাওয়ার আগে, প্রবেশ করার পূর্বে আমরা এই উপন্যাসের যেটা তোমাদের পাঠ্যে রয়েছে সেটার কিছু ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো আমাদেরকে পড়তে হবে মানে চরিত্র, সেইগুলো সম্পর্কে আগে নামগুলো জেনে নিই, যাতে করে তোমাদের বুঝতে প্রচুরই সুবিধে হয়। বুঝতে পেরেছো? তো প্রথম আমি যেটা বলবো তোমাদেরকে দেখতে, সেটা হচ্ছে চরিত্র। দেখো, প্রথম যে মেন চরিত্র এই যে পাঠ্যটা রয়েছে, এই পাঠ্যের মেন যে চরিত্র সেটা হচ্ছে অপূর্ব। অপূর্ব তাই প্রথমে রয়েছে। ঠিক আছে, নেক্সট রয়েছে কি পাচক তেওয়ারি। তেওয়ারি হচ্ছে একজনের নাম, সে হচ্ছে রাঁধুনির লোক, তাই জন্য তার নাম হচ্ছে পাচক তেওয়ারি। ক্লিয়ার? তারপরে রয়েছে রামদাস তলোয়ারকর। রামদাস তলোয়ারকর কি? রামদাস তলোয়ারকর হচ্ছে অপূর্বর অফিসের একজন সহকর্মী। তারপরে রয়েছে দেখো নিমাই বাবু। নিমাই বাবুকে, নিমাই বাবু হচ্ছেন একজন পুলিশ, তিনি হচ্ছেন ওই থানার বড় বাবু। আর রয়েছেন জগদীশ বাবু। জগদীশ বাবুকে, জগদীশ বাবু হচ্ছে সেই একই থানারই ছোট বাবু। ঠিক আছে, মানে অনেকের থানায় তো অনেক পদ থাকে, বড় বাবু, মেজ বাবু, সেজ বাবু, ছোট বাবু এরকম থাকে, তো কনস্টেবল থাকে। তো নিমাই বাবু হচ্ছে সেই থানার বড় বাবু আর জগদীশ বাবু হচ্ছে ছোট বাবু। আর কে রয়েছে? আর রয়েছে গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্র একজন ছদ্মবেশধারী। সে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের ছদ্মবেশ ধারণ করেছিল, যার নাম কিনা এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিরিশ মহাপাত্র। আর কে রয়েছে? আর রয়েছে একজন ক্রিশ্চান মেয়ে। ক্রিশ্চান মেয়ে কোথা থেকে কিভাবে এলো সমস্তটাই বলবো, কিন্তু আমি আগেই বললাম প্রবেশ করার পূর্বে আমরা আগে চরিত্রগুলোর নামগুলো আমরা জেনে নিলাম, যাতে করে আমরা খুব সহজেই এটাকে বুঝে নিতে পারি। ঠিক আছে, আরেকটা কথা, এই উপন্যাসটি পড়ার পূর্বে আমাদের কিছু কথা রয়েছে। উপন্যাসটা শুরুই হয়েছে একটা অন্যরকম ভাবে। যদি আমি একদম শুরু থেকে তোমাদেরকে বোঝাই তাহলে তোমরা সেটা বুঝতে পারবে না, তাই পূর্ব কথা মানে শুরুতে যে কথাগুলো রয়েছে সেটা আগে আমরা জেনে নিই। তো দেখো, একটা রেখাচিত্র আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। একটা রেখাচিত্র সবাই তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, প্রথমে রয়েছে কি অপূর্ব। তোমরা হয়তো বুঝতে পারবে না কি রয়েছে অপূর্ব, তা থেকে বলছে রেগুনে, পাচক তেওয়ারি, বাড়ি ভাড়া, তার আবার দুটো পার্ট হয়ে গেছে, কোম্পানি, চুরি, পুলিশ স্টেশন। একদম সিম্পল ভাবে বুঝে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। অপূর্ব মেন ক্যারেক্টার মানে প্রধান চরিত্র। অপূর্ব একজন এমএসসি পাস, একজন তোমরা বলতে পারো একজন চাকরিওয়ালা। সে নতুন চাকরি পেয়েছে। ঠিক আছে, সে বাংলাদেশ থেকে সে কোথায় যাচ্ছে? রেঙ্গুনে যাচ্ছে বোথা কোম্পানির চাকরির জন্য। কি কোম্পানি? বোথা কোম্পানি। আমি এখানটায় লিখে দিচ্ছি, তাহলে তাহলে বুঝতে সুবিধা হবে। বোথা কোম্পানি, বোথা কোম্পানির চাকরির জন্য সে রেঙ্গুনে গেছে। রেঙ্গুন হচ্ছে একটা জায়গার নাম। তাহলে অপূর্ব একজন এমএসসি কোয়ালিফাইড, সে বাংলাদেশ থেকে রেঙ্গুনে যাচ্ছে। কেন যাচ্ছে? না, সে একটা চাকরি পেয়েছে, সেটা হচ্ছে বোথা কোম্পানিতে। ক্লিয়ার? এরপরে দেখো, এরপর রয়েছে পাচক তেওয়ারি। অপূর্ব যখন রেঙ্গুনে যায়, তার মা তাকে ছাড়তে চাইছিল না,
ঠিক আছে। তো সেই কারণে তার মা এই তেওয়ারিকে পাঠিয়েছিল অপূর্বর সাথে, তেওয়ারিকে পাঠিয়েছিল অপূর্বর সাথে। তাহলে অপূর্বর সঙ্গে রেঙ্গুনে আর কে গিয়েছিল? তেওয়ারি। রান্না বান্না করে দেওয়ার জন্য পাচক তেওয়ারি গিয়েছিল অপূর্বর সঙ্গে রেঙ্গুনে। এতটা ক্লিয়ার? নেক্সট দেখো, তারা তো গেছে, রেঙ্গুনে তো গেছে। রেঙ্গুনে যেহেতু তাদের তো কোনো বাড়ি বা এই সমস্ত কিছু নেই, তাদেরকে কি করতে হবে? থাকার জন্য কোম্পানি চাকরি পেয়েছে, থাকতে গেলে তাদেরকে একটা বাড়ি ভাড়া করতে হবে। তো সাধারণভাবে সে একটা বাড়ি ভাড়া নিল। ক্লিয়ার? বাড়ি ভাড়া নিল। যে বাড়িটা ভাড়া নিয়েছিল তার মানে উপরতলায় ওই খ্রিস্টান মেয়ে, যে কথাটা আমি এক্ষুনি জাস্ট বললাম যে খ্রিস্টান মেয়ে, তার নাম হচ্ছে ভারতী। আর কে থাকতো? তার বাবা জোসেফ। ঠিক আছে। তো এনারা থাকতো ওপরতলায়, আর বাড়ির নিচতলায় কে থাকতো? বাড়ির নিচতলায় থাকতো অপূর্ব আর ওই তেওয়ারি, পাচক তেওয়ারি। ঠিক আছে। এনারা দুজন থাকতো নিচতলায়, আর উপরতলায় থাকতো ওই খ্রিস্টান মেয়েটি। বোঝা গেল? বাড়ি ভাড়া নিয়েছে। তো বাড়ি ভাড়া নিয়েছে কেন? কিসের জন্য? কোম্পানি চাকরি পেয়েছে, বোথা কোম্পানি। তো আমি এখানে সেভাবেই দেখিয়েছি, বোথা কোম্পানিতে সে চাকরি করছে। এখন বোথা কোম্পানিতে যে চাকরি করছে, আমি তার আগেই তোমাদেরকে বললাম যে এখানে রামদাস তলোয়ারকর, পাচক তেওয়ারির, আমরা অপূর্ব, এই তিনটে ক্যারেক্টার প্রথম আমাদেরকে বুঝতে হবে। রামদাস তলোয়ারকর কে? তার অফিসের একজন সহকর্মী, আগেই বলেছি। তো এই যে কোম্পানিতে সে যে জয়েন করেছে, এই যে কোম্পানিতে সে যোগ দিয়েছে, রামদাস তলোয়ারকর ছিল এই কোম্পানিরই একজন অ্যাকাউন্টেন্ট। তার কাজ ছিল হিসাব রক্ষকের কাজ। ঠিক আছে। এই কোম্পানিতে তার সহকর্মী কে ছিল? রামদাস, রামদাস তলোয়ারকর। ঠিক আছে। তো এ হচ্ছে অ্যাকাউন্টেন্ট। তোমরা লিখে দিতে পারো এটা অ্যাকাউন্টেন্ট, আমি লিখে দিচ্ছি সহকর্মী। দেখো তো দেখতে পাচ্ছ কিনা? এটা লিখেছি রামদাস আর সহকর্মী। ঠিক আছে। তো তারা কোম্পানিতে কাজ করলো, তারা অনেকদিন ছিল। তো জাস্ট কিছুদিন পরে তাদের বাড়িতে হঠাৎ চুরি হয়ে গেল। ঠিক আছে। তার কিছুদিন বাদে বাড়িতে কি হয়েছে? চুরি হয়েছে। কি চুরি হয়েছে? সে তো কে চুরি করেছে সে সমস্ত সে কিছুই জানে না তখনও। চুরি হয়েছে, সে বলল যে না, এটা একটা পুলিশ স্টেশনে জানিয়ে দেওয়া প্রয়োজন আছে, আমার বাড়িতে কি কি চুরি হয়েছে না হয়েছে। কিন্তু পয়সা কড়ি বাদ দিয়ে মোটামুটি কিছু পয়সা কড়ি চুরি হয়েছে, আর যা কিছু জিনিসপত্র ছিল সেগুলো সব ঠিকঠাক আছে। তো সেটা রিপোর্ট করার জন্য সে কোথায় গেছে? পুলিশ স্টেশনে গেছে। এইখান থেকে শুরু হবে আমাদের গল্প। বোঝা গেল? তাহলে অপূর্ব গেছে, অপূর্ব আর তেওয়ারি দুজনে মিলে কোথায় এসেছে? রেঙ্গুনে এসেছে। রেঙ্গুন একটা জায়গার নাম। কেন এসেছে? কারণ সে বোথা কোম্পানিতে একটা চাকরি পেয়েছে, সে কারণে। তো রেঙ্গুনে এসে তারা কি করলো? একটা বাড়ি ভাড়া নিল, যে বাড়িটার উপরে থাকতো সেই জোসেফ আর তার মেয়ে খ্রিস্টান মেয়েটি, যার নাম হচ্ছে ভারতী। তারা সে কোম্পানিতে কাজ করতো। সেই কোম্পানি, তারা নয় মানে অপূর্ব, শুধু অপূর্ব একাই কিন্তু কাজ করতো। তেওয়ারি ছিল তার রান্না করে দেওয়ার জন্য, বাড়িতে থাকতো, সে রান্না বান্না করে দিত। ঠিক আছে। তো সেই কোম্পানিতে যখন তারা যখন বোথা কোম্পানি চাকরি করতে গেলো, তার একজন সহকর্মী ছিল সেখানে। সে, তার নাম কি? তার নাম হচ্ছে রামদাস তলোয়ারকর। ঠিক আছে। তো একদিন হঠাৎ করে তার বাড়িতে চুরি হয়। সেই চুরির রিপোর্ট করার জন্য সে দুম করে হাজির হয় কোথায়? পুলিশ স্টেশনে। এখান থেকে শুরু হয়েছে আমাদের গল্প। চলো গল্পে প্রবেশ করা যাক। গল্পটা খুবই ভালো একটা গল্প, আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। চলো দেখো, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোটখাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুঁটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়েছেন। বলছে পুলিশ স্টেশনে প্রবেশ করে তিনি দেখলেন সম্মুখের হলঘর মানে সামনের একটা বড় ঘরে জন ছয়েক বাঙালি মানে 6 জন মতো বাঙালি মোটখাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই মানে এমনই সময় তাদের টিনের তোরঙ্গ, তোরঙ্গ মানে হচ্ছে টিনের যে বড় বড় বাক্সগুলো হয় না, আগেকার দিনে দেখেছো তো টিনের এরকম 4 চৌকো টিনের বড় বড় বাক্স, সেটা হচ্ছে তোরঙ্গ। আর ছোট ছোট পুঁটলি মানে বোচকা, যে সে কাপড়ের বোচকা হয় না, সে বোচকা খুলিয়া তদারক শুরু করলো, মানে তদন্ত করা শুরু করিয়া দিয়েছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হয়েছে। ওদের ওই জনছয়েক বাঙালির মধ্যে যেই লোকটার প্রতি একটু বেশি সন্দেহ হয়েছে, তাকে আর
আরেকটা ঘরে আলাদাভাবে আটকে রাখা হয়েছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। মানে এরা সকলেই ব্রহ্মার উত্তরে, যেমন আমরা বলি না উত্তর ভারত দক্ষিণ ভারত বলি না, সেরকম ব্রহ্মার উত্তরে বর্মা অয়েল কোম্পানি, ঠিক আছে, তারা তেলের খনিতে মিস্ত্রির কাজ করছিল। সেখানের জল হাওয়া সহ্য না হয় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া এসেছে। সেখানের আবহাওয়া তাদের ঠিক স্যুট না করায় তারা চাকরির উদ্দেশ্যে তারা রেঙ্গুনে চলিয়া আসিছে। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া সঙ্গে জিনিসপত্র পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হলো। ইহাদের নাম ধাম মানে নাম ঠিকানা এ সমস্ত কিছু নিয়ে তাদেরকে পরীক্ষা করে, তাদের জিনিসপত্র পরীক্ষা করে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে সিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পলিটিক্যাল সাসপেক্ট, পলিটিক্যাল মানে কি? পলিটিক্যাল মানে রাজনৈতিক, সাসপেক্ট মানে হচ্ছে বিপ্লবী। সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, মানে সব্যসাচী মল্লিক একজন রাজনৈতিক বিপ্লবী, তাকে নিমাইবাবুকে ওই পুলিশ স্টেশনের যে বড় কর্তা তিনি হচ্ছেন নিমাইবাবু, সেই নিমাইবাবুর সম্মুখে মানে সামনে এনে হাজির করা হলো। লোকটি কাশিতে কাশিতে আসিল, সেই লোকটি কাশিতে কাশতে আসলো। অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পড়িয়া যেন তামাটে হইয়া গেছে। গায়ের রং ছিল অত্যন্ত ফর্সা, রৌদ্রে এই সমস্ত প্রচন্ড তো রোদ, সেই রোদে বেরিয়ে তার গায়ের রং যেন তামাটে হয়ে গেছে। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইলো। বয়স কিন্তু খুব বেশি না, 30-32-এর বেশি নয়, কিন্তু যে বয়স অনুযায়ী তার একটু স্বাস্থ্যবান থাকা উচিত, কিন্তু সেই হিসেবে দেখা গেল ভারী রোগা। তারপরে কি বলছে, একটু কাশির পরিশ্রমেতেই সে যেন হাঁপাইতে লাগিল। একটু কাশিতে, এই তো বয়স তার 30-32 বছর বয়স, ঠিক আছে, সেও এই বয়সে সে একটু কেশে নিতেই হাঁপাচ্ছে, তো হাঁপাইতে লাগিল। সহসা আশঙ্কা হয়, সংসারে মেয়াদ বোধ করি বেশি দিন নাই। মানে সবসময় একটা ভয় ফিল হয় যে সংসারে মেয়াদ মানে এই সংসারে সে আর যেন বেশি দিন আর টিকবে না। ভিতরে কি একটা দুরারোগ্য রোগের সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। ভেতরে এমন কিছু একটা দুরারোগ্য মানে একটা রোগ হয়েছে যার ভয়ে কিনা সে ধীরে ধীরে ভেঙে পড়ছে, ঠিক আছে, দ্রুত ক্ষয়ের দিকে ছুটিয়াছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সবই ঠিক আছে, কিন্তু সে রোগা, তার বয়স বেশি নয়, সবকিছু মেনে নেই, কিন্তু তার চোখের যে চাহনি, চোখের যে দৃষ্টি, সেটা ছিল একদম অদ্ভুত। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রভাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলবে না, সাবধানে দূরে দাঁড় করানোই প্রয়োজন। বলছে সেই চোখটা টানা, ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কিংবা প্রবাহী, এইসব তো দূরের কথা, কিন্তু তার চোখের দিকে তাকালেই মনে হয় যেন গভীর জলের ফিস যাকে বলে, মানে গভীর জলাশয়ের মধ্যে তাহাতে যেন কিছু একটা, অন্য কিছু একটা খেলা চলছে, ঠিক আছে, তো সাবধান, এর থেকে দূরে থাকাই ভালো। এরপরে কি বলছেন ইহারাই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কেবল এজন্যই যেন সে আজও বেঁচিয়া আছে, মানে তার ক্ষীণ প্রাণ শক্তিটুকু যেন তার ভিতরে লুকানো রয়েছে, মৃত্যুও যেন সেখানে মানে প্রবেশ করতে, তার মৃত্যু যেন সেখানে প্রবেশ করতে তারও যেন একটা ভয় হয়। ইহার কোনো অতল, কেবল এজন্যই যেন সে যেন বাঁচিয়া আছে। নেক্সট কি বলেছে, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করিয়া সহস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু সব 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? বলছে অপূর্ব মুগ্ধ হইয়া তো সেই ব্যক্তির দিকে তাকিয়া রয়েছেন, তার বেশভূষা, তার যে পরিপাটি, এই সমস্ত দিকে তাকিয়া রয়েছেন। তো অপূর্ব দৃষ্টি আকর্ষণ করিয়া মানে কি, মানে অপূর্বকে ডেকে সেই নিমাইবাবু বলছেন যে এনার স্বাস্থ্য গেছে ঠিক কথায়, কিন্তু যে তার শখ আহ্লাদ সেটা কিন্তু 16 আনাই বজায় রয়েছে। কি বলো অপূর্ব? মানে তুমি কি বুঝতে পারছো তো অপূর্ব এই ব্যাপারটা কি? বোঝা গেল? নেক্সট যেটা রয়েছে, এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। মানে সে যে বেশভূষা যে পরে এসেছিল, সেই বেশভূষার দিকে তাকিয়ে অপূর্ব যেন হাসতে, মৃদু হাসি একটা তার মনের মধ্যে লুকিয়েছিল। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, এখানটা ভালো করে মনে রাখতে হবে, ভালো করে এই জায়গাটা শোনো।
তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, মানে মাথার এই সামনের দিকে ছিল বড় বড় চুল, ঠিক আছে। আর ঘাড় আর কানের দিকে, মানে এই ঘাড় আর এই কানের দিকে ছিল চুলগুলো ছোট করে ছাঁটা, ঠিক আছে, এমনি ছোট করে ছাঁটা ছিল, নেই বললেই চলে, ছোট করে ছাঁটা ছিল। মানে এখনকার যেরকম থাকে না, যে সামনের দিকে সবাই চুল রাখে আর দুটো সাইড পিছন দিকে ছাঁটা থাকে, সেই রকম, ঠিক আছে। অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধ ভরিয়া উঠিয়াছে। অপর্যাপ্ত তৈল নিষিক্ত মানে এত তেল যে মানে ভাবার বাইরে, ঠিক আছে, মানে পর্যাপ্ত নয়, সেই তেল পর্যাপ্ত নয়, ঠিক আছে। কঠিন, রুগ্ন মানে রোগা, কেশ হইতে মানে চুল হইতে, নিদারুণ নেবুর তেলের মানে এমন সে তেল মেখেছে যেটা কিনা নেবুর মতো মানে লেবুর মতো গন্ধ, ঠিক আছে, উঠিয়াছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, গায়ে সে কি পরেছে, একটা পাঞ্জাবি পরেছে যেটা কিনা ছিল জাপানি সিল্কের। তাহার বুক পকেট হইতে বাগাকা একটা রুমালের কিয়দাংশ দেখা যাইছে। পাঞ্জাবির কি হয়, বুক পকেট থাকে, সেই বুক পকেটের যে একটুখানি উঠে থাকে না, এইরকম টাইপের একটা উঠে থাকে, এরকম টাইপের একটা উঠে থাকে, তো সেই বুক পকেট হইতে কি হয়েছে, একটা রুমালের বাঙাকা একটা কিয়দাংশ মানে কিছুটা অংশ যেন বেরিয়ে রয়েছে, দেখা যাচ্ছে। উত্তরীয়র কোনো বালাই নাই। উত্তরীয় মানে কি, চুড়িদার যারা পাঞ্জাবি পরে তারা একটা ওড়না নেয় না, সেটাকে বলি আমরা উত্তরীয়। সেই উত্তরীয়র কোনো বালাই নেই, মানে উত্তরীয় নেই। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, অর্থাৎ তার পরনে ছিল বিলাতি মিলের কালো রঙের মখমল পাড়ের, একটা পাড়ের নাম হচ্ছে মখমল, যেরকম শাড়ি রয়েছে না, সূক্ষ্ম শাড়ি। পায়ে সবুজ রঙের মোজা, ফুল মোজা, সবুজ রঙের ফুল মোজা, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা রং কিন্তু দেয় তোমাদের পরীক্ষায়। হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে বাঁধা। আচ্ছা, আমরা অনেক সময় পড়েছি না যে মোজা যখন মানে পায়ে পড়ি তখন কি হয়, অনেকের সেই প্লাস্টিক মানে ইলাস্টিকটা কেটে যায়, গার্ডারটা কেটে যায়, গার্ডার কেটে গেলে কি হয়, আমরা সেটাকে গার্ডার দিয়ে পড়ি, মানে আবার সে মিষ্টির দোকানে যে গার্ডার গুলো পাওয়া যায় সেই গার্ডার দিয়ে পড়ি। সে কি করেছে, হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে, মানে লাল রঙের, সবুজ রঙের, সাদা রঙের যারা নাচ করে, বা ছোটবেলায় আমাদের মায়েরা তো মাথায় চুলে সে ফিতে বেঁধে দিত না, সেই ফিতে, লাল রঙের ফিতে দিয়ে বেঁধেছে। বার্নিশ করা পামসু, মানে যে সে যে পামসুটা পড়ে আছে না, সেই পামসুটা ছিল বার্নিশ করা মানে পালিশ করা। তলাটা মজবুত ও টেকসই করিতে আগা করা লোহার নাল বাঁধানো। তলাটা যে পামসুটা পড়েছে তার তলাটাকে মজবুত করার জন্য কি করেছে, একটা বেড়ি দিয়েছে, লোহার একটা বেড়ি দিয়েছে। আমরা দেখেছি ঘোড়ার পায়ে খুর যখন নষ্ট হয়ে যায়, ঘোড়ার পায়ের দেখবে একটা লোহার একটা নাল করা থাকে, ওটাই বলতে চেয়েছে এখানে, যাতে সে তলাটা মজবুত এবং টিকসই হয়, আগাগোড়া লোহার একটা নাল বাঁধানো। হাতে এক গাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি, মানে হাতে এক ধরনের বেতের ছড়ি রয়েছে যেটা কিনা হরিণের শিঙের হাতল দিয়ে তৈরি, ঠিক আছে। কয়েকদিনের জাহাজের ধকলে সমস্তটাই নোংরা হইয়া উঠেছে, মানে এই যে জাহাজে সে কাজ করে না, সেই তেলের খনির কাজ করে, সেই জাহাজের খনিতে কাজ করার জন্য এই সমস্ত যেন নোংরা হয়ে গিয়েছে। এরপরে বলছে, ইহার আপাতমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, এ লোকটিকে আপনি যে কোনো জিজ্ঞাসা না করিয়ে ছেড়ে দিন, যাকে খুঁজছেন সে নয়, তার আমি জামিন হতে পারি, বোঝো। অপূর্ব ওই ব্যক্তিটির দিকে আপাতমস্তক মানে পা থেকে মাথা পর্যন্ত, ঠিক আছে, সে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করলো, সে ভালো করে দেখলো, দেখে সে কাকাবাবু হচ্ছেন নিমাই বাবু, তার পরিচিত, ঠিক আছে, তার একজন আত্মীয় হয়। এই নিমাই বাবু ছিল অপূর্বর একজন আত্মীয়। তো তাকেই তিনি বলছেন যে, কাকাবাবু, এ লোককে আপনি না জিজ্ঞাসা করি আপনি ছেড়ে দিন, ঠিক আছে, তো একে দেখে মনে হচ্ছে না আপনি যাকে খুঁজছেন এসেই, আমি তার জামিন হতে পারি। জামিন মানে কি, মানে আমরা যখন দেখেছি যখন কেউ পুলিশ কাস্টাডিতে যায়, তো উকিল কি করতে আসে, জামিন নেওয়ার জন্য আসে। তো তো জামিন মানে হচ্ছে তুমি একে ছেড়ে দাও, এর সমস্ত এ যদি কোনো কিছু কাজ করে তার আমি একটা দায়িত্ব নিতে পারি। এটাই বলতে চাইছেন যে এ যে সে নয়, এটার জন্য আমি জামিন নিতে পারি, মানে এর আমি দায়িত্ব একটা নিতে পারি। নিমাইবাবু চুপ করিয়া রইলেন। এর উত্তরে নিমাইবাবু আর কোনো প্রশ্ন বা কথা কিছুই বললেন না। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। আপনি খুঁজছেন একজন রাজনৈতিক বিপ্লবীকে, সে কিনা এ হতে পারে, আপনি যাকে খুঁজছেন তাকে একবার তার কালচারটা একবার ভেবে দেখুন। তারপরে বলছে, নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? নিমাইবাবু সেটা শুনলেন এবং হেসে তিনি
ঘাড় নাড়ছেন, দিয়ে জিজ্ঞাসা করছেন তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। তো সেই ব্যক্তিটি বলল যে গিরিশ মহাপাত্র, কারণ সে যে এখনো পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী এটা তো সে কেউ জানেনি, কারণ সে তো গিরিশ মহাপাত্র নামে ছদ্মবেশ ধারণ করে সে এসেছে, সে ধরা পড়েছে। সেই বলছে যে তোমার নাম কি? সে বলছে যে আগে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র, তুমিও তেলের খনিতে কাজ করছিলে না? বলছে তুমি তো একদম মহাপাত্রের মতোই, তুমিও তো ওই তেলের খনিতে কাজ করছিলে, এখন রেগুনেই থাকবে? তুমি কি এখন রেগুনে যে এসেছো রেগুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাঁকে ও পকেটে কি আছে। বলছে তুমি যে বাক্স, যে টিনের তোরঙ্গ এনেছো সেই সমস্ত তল্লাশি করা, তদারক করা হয়ে গেছে, তো তোমার ওই ট্যাঁকে ও পকেটে কি আছে একবার চলো তো দেখি। ট্যাঁক কি? যখন কেউ লুঙ্গি বা ধুতি পরে, এই কোমরের কাছে দেখবে, কোমরের কাছে এই রকম করে একটা মুড়া থাকে, তাতে টাকা রাখে, আবার কেউ কেউ ফোন রাখে, তাই তো? ছোট্ট ছোট্ট যে মোবাইল ফোনগুলো সেগুলো রাখে, এখনো অনেকেই রাখে। তো সেই হচ্ছে ট্যাঁক। সে ট্যাঁকেও পকেটে তার কিছু রয়েছে, সেটাই বলছে দেখি তোমার ট্যাঁকেও পকেটে কি আছে। এই জায়গাটা ভালো করে বুঝবে, ঠিক আছে? এখানটা থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহার ট্যাঁক হইতে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা বাহির হইল। তার তার ট্যাঁক থেকে মানে ওই সে কোমর থেকে, কোমরে যে লুঙ্গি যে ধুতি পড়েছিল তার এই রকম করে যে মোড়া ছিল, সেখান থেকে একটি টাকা আর গন্ডা ছয়েক পয়সা বাহির হইল। পকেট হইতে মানে তার যে পকেট ছিল, সে পকেট থেকে একটি লোহার কম্পাস। কম্পাস বলতে আমাদের সে কাঁটা কম্পাস নয়, এই কম্পাস হচ্ছে জাহাজে যারা কাজ করে তাদেরকে এক ধরনের কম্পাস দেওয়া হয় দিক ফিক নির্ণয় করার জন্য, এটা হচ্ছে সেই কম্পাস। মাপ করার পরিবার কাঠের একটা ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই, একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। ঠিক আছে? তো নিমাইবাবু কহিলেন তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল আজ্ঞে না। নিমাইবাবু তাকে জিজ্ঞাসা করছেন, তার যেহেতু গাঁজার কলিকা তার পকেট থেকে বেরিয়েছে, তো স্বাভাবিকভাবে নিমাইবাবু তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি গাঁজা খাও? তো লোকটি অসংকোচে, কোনো রকম সংকোচ বোধ না করেই সে উত্তর দিল আজ্ঞে না। তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি কেন পকেটে? ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন আছে, দুই একেও দিতে পারে আবার তিনেও দিতে পারে। তবে এই বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই কুড়িয়ে রেখেছি। সে সোজা সাজা ভাবে উত্তর দিয়ে দিয়েছে যে আমি এটা পথে যেতে যেতে কুড়িয়ে পেয়েছি, যদি কারো কাজে লাগে সেই কারণে আমি এটাকে কুড়িয়ে রেখেছি। এই সময় জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলিকাটিকে কুড়িয়ে পকেটে রেখেছেন। তো ঠিক এই সময়ই জগদীশবাবু সেই রুমে বা সেই ঘরে প্রবেশ করে এবং জগদীশবাবুকে উদ্দেশ্য করে নিমাইবাবু বলছেন, দেখো জগদীশ, একটু হাসিয়া বলছেন যে দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি মানে কিরকম সহৃদয় ব্যক্তি, যদি কারো কাজে লাগে মানে কেউ যদি খেতে টেতে চায় এই গাঁজার কোলকে সেই নাকি সেই জন্য কুড়িয়ে রেখেছে। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, মানে কিছুক্ষণ মৌন মানে চুপচাপ থাকিয়া বললেন যে গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাদের বিদ্যমান বাবা, বলতেই পারতে খাই। বুঝে তুমি যে গাঁজা যারা খায় তার যে লক্ষণ, মানে কোন কোন ব্যক্তি যে গাঁজা খেতে পারে সেই লক্ষণ তো তোমার মধ্যে বিদ্যমান, মানে তোমার মধ্যে রয়েছে, তো তুমি বলতেই পারতে যে তুমি গাঁজা খাও। কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। ঠিক আছে, এই লাইনটা ভালো করে দাগ দাও, বুড়ো মানুষের কথাটা শোনো। বলছে এসব খেয়ে কদিন আর তুমি বাঁচবে, তুমি এসব আর খেও না, বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষকে এখানে, বুড়ো মানুষ হচ্ছে এখানে নিমাইবাবু। নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে বলছে যে তুমি আর গাঁজা খেও না, এই তো তোমার শরীর, তোমার শরীরের এরকম দুরারোগ্য একটা রোগ দেখেই মনে হচ্ছে, তো তুমি আর ওই গাঁজা ভাজা খেও না, খেলে তোমার শরীর খারাপ করবে, তো তুমি এই বুড়ো মানুষের এই কথাটা শোনো। নেক্সট কি বলছে, মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলল, আগে না, মাইরে খাইনি। সে বলছে যে না না, আমি এসব খাইনি, তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিই এই মাত্র, নইলে নিজে খাইনি। বলছে কেউ যদি আমার কোনো কাছের বন্ধু যদি বলে যে এই একটু তৈরি টৈরি করে দিতে গাঁজার কোলকে, তাহলে আমি তাকে তৈরি করে দিই, কিন্তু আমি নিজে খাইনি। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর পরকে সেজে দিয়ে নিজে খাইনি, মিথ্যেবাদী কোথাকার। মারাত্মক ইম্পর্টেন্ট লাইন। জগদীশবাবু চটিয়া মানে রেগে গিয়ে তিনি বলছেন যে দয়ার সাগর মানে একদম সহৃদয় ব্যক্তি, তিনি দান দয়া করে বেড়ায়, ঠিক আছে? তো পরকে সেজে দিই মানে পরেরকে আমি পরের জন্য বানিয়ে দিচ্ছি গাঁজার কোলকে, কিন্তু নিজে খাইনি, মিথ্যেবাদী কোথাকার, মানে এটা সে তাকে বলছে যে তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যেবাদী কোথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন চললুম তবে কাকাবাবু।
তাহলে অপূর্ব এসেছিল তো তো সেই চুরি হয়ে যাওয়া জিনিসপত্র, ওটা তো আমরা পরে জানবো, পূর্ব কথায় আমরা এটা জেনে এসেছি। তো অপূর্ব সেটা কোনোভাবেই কোনো কিছু না বলে সে বলছে আমি এখন চললুম, তবে কাকাবাবু আমার অনেক দেরি হয়ে গেল। নিমাইবাবু উঠিয়া দাঁড়িয়া বললেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? বলছে গিরিশ মহাপাত্রকে নিমাইবাবু বলছেন যে তুমি এখন যেতে পারো। আবার তিনি জগদীশ বাবুর কাছ থেকে পারমিশন নিয়ে নিচ্ছেন যে কি যেতে পারে তো। জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয় কিছু বলা যায় না ভায়া, আমার মনে হয় এ শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার। রাতের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে এ খবর কিন্তু সত্য। তো জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, মানে তিনি সম্মতি জানিয়েছেন এবং বলছে কিন্তু নিশ্চয় কিছু বলা যায় না ভায়া। আবার নিমাইবাবু বলছেন এসব কথা কিছু বলাই যায় না, কিন্তু কিছুদিন এই শহরে কিন্তু ভালোভাবে নজরদারি করতে হবে। কারণ কি, রাতের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি করতে হবে, কারণ সে যে একজন বিপ্লবী, সে যে পালিয়ে এসেছে, সে যে বর্মায় এসেছে, এই খবরটা কিন্তু সত্য খবর। ঠিক আছে, তো তাই ট্রেনের দিকে আমাদেরকে কিন্তু একটু দৃষ্টিপাত রাখতে হবে। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। বলছে সেটা হয়তো হতে পারে, সে যে এসেছে সবই ঠিক আছে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার কোনো মানে দেখভাল করার কোনো বা তাকে ধরে রাখার বা আর কোনো জিজ্ঞাসাবাদ করার কোনো দরকার আছে বলে মনে হয় না। ওই জন্য বলছে দরকার নেই বড়বাবু। নেভুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিল, মানে সেই যে অপর্যাপ্ত তেল, ঠিক আছে, তার যে মাথা দিয়ে তার যে একটা লেবুর তেলের যে একটা গন্ধ, সেই লেবুর তেলের গন্ধ থানা শুদ্ধ লোকের পুরো একদম মাথা ধরিয়ে দিয়েছে। বড়বাবু হাসিতে লাগিলেন। এ কথা শুনে বড়বাবু হাসছেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং তা প্রায় তাহার সঙ্গে সঙ্গে মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ ও চটাই ময়লা জড়ানো ময়লা বিছানা বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্তরে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। ঠিক এরকম সময় মহাপাত্র মানে গিরিশ মহাপাত্র তার টিনের তোরঙ্গটাকে নিয়েছে আর কি বগলে সেই মুচকিটাকে নিয়ে ধীর মন্থর মানে খুব ধীরে ধীরে সে উত্তর দিকের রাস্তা ধরে সোজা প্রস্থান করিতে লাগিল। পরে বলছে, আশ্চর্য, এ যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনাও ঘটিল না, এমন সৌভাগ্যকে অপূর্ব যেন গ্রাহ্যই করিল না। কি অবাস্তব! অপূর্ব ভাবছে কি আশ্চর্যের ব্যাপার, কি একটা অবাস্তব ঘটনা। সব্যসাচী একজন রাজনৈতিক বিপ্লবী, সে ধরা না পড়লো না, আবার কোনো দুর্ঘটনাও করলো না, এটাও একটা সৌভাগ্য। সেই সৌভাগ্যে অপূর্ব যেন মন যেন গ্রাহ্যই করিল না। বাসায় ফিরিয়া নারী গোপ কামাইনো হইতে শুরু করিয়া সান্ধ্যাগ্নি সানাহার পোশাক পরা আফিস যাওয়া প্রভৃতি নৃত্য কাজগুলি বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই, অথচ চোখ কান বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একবার যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহী চিন্তাতেই ধ্যানস্থ হইল। সে বাড়ি ফিরে যে সমস্ত তার নিত্য যে রুটিন রয়েছে, সে রুটিনে যা যা কাজ করে সে করেছে, কিন্তু তার মাথার মধ্যে এখনো যেন ওই ঘটনাটাই ঘুরছে যে বিপ্লবী পালিয়ে এসেছে, যে বিপ্লবী সব্যসাচী মল্লিক একজন পলিটিক্যাল সাসপেক্ট, তাকে পুলিশ এখনো ধরতে পারছে না। তো সেইটাই বলছে, সেই রাজবিদ্রোহী মানে অদৃষ্ট অপরিবেত রাজবিদ্রোহী চিন্তাতেই মানে সেই ঘটনায় সে ভাবতে থাকছে। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? আগেই বলেছি তলোয়ারকরকে। তলোয়ারকর হচ্ছে অপূর্বর একজন অফিসের সহকর্মী, যিনি কিনা একজন অ্যাকাউন্টেন্ট মানে হিসাব রক্ষকের কাজ করেন। ঠিক আছে, তো এই অন্যমনস্কতা মানে এই অন্য যে একটা অন্যমনস্ক হয়ে আছে অপূর্ব, সেটা তলোয়ারকর লক্ষ্য করেছে এবং লক্ষ্য করে সে চিন্তিত মুখে জিজ্ঞাসা করছে যে বাড়ি থেকে কি কোনো চিঠি টিঠি পেয়েছেন নাকি? তো সে অপূর্ব উত্তর দিচ্ছে, কই না তো, বাড়ির খবর সব ভালো তো? তো আবারও তলোয়ারকর জিজ্ঞাসা করছে যে বাড়ির খবর সব ঠিকঠাক তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ই একত্রে বসিয়া জলযোগ করিত। টিফিনে তারা দুজনে একত্রে মানে দুজনে একসঙ্গে বসিয়া জলযোগ মানে টিফিন খেত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছেন, যতদিন তাহার মা কিংবা বাটির আর কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাটি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতে তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতে হইবে। রামদাসের স্ত্রী মানে রামদাস তলোয়ারকরের স্ত্রী
তিনি একদিন অপূর্বকে খুব মানে একদম রিকোয়েস্ট করেছেন, মানে অনুরোধ করে জানিয়েছেন যে যদি তোমার বাড়ির কেউ, যতদিন না তোমার মা বা তোমার কোনো আত্মীয়া নারী, যদি যতদিন না তোমার কেউ আসে ততদিন তুমি এই ছোট্ট বহিনের মানে ছোট্ট বোনের হাতে এই যে ছোট্ট একদম মানে খাবার মিষ্টান্ন এটা তুমি প্রত্যহ গ্রহণ করিবে। এটা সে একদম মানে কথা দিয়ে নিয়েছে, এরকম একটা ব্যাপার। অপূর্ব সেটাতে রাজি হইয়াছিল। তো অপূর্ব সেই রামদাসের স্ত্রীর প্রস্তাবে সে রাজি হয়েও ছিল। আফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা এই সকল বহিয়া আনিত। আফিসেরই একজন ব্রাহ্মণ ছিল পেয়াদা, সে এই সমস্ত কিছু বহিয়া আনিত। আজও সে নিরালা পাশের ঘরটা ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল তখন আহারে বসিয়া অপূর্ব নিজের কথাই পারিল। তো একজন যে পেয়াদা সে এসে সমস্ত খাবার দাবার সব টেবিলে সাজিয়ে টাজিয়ে দিয়েছে। তো এমন সময় কি হয়েছে, অপূর্ব এবং রামদাস তলোয়ারকর তো টিফিনের জন্য এসেছিল, সে টিফিন করতে আসছে। তো এমন সময় অপূর্ব নিজের কথাই পারিল, মানে নিজেরই একটি ঘটনা বা একটা কথা সে টেবিলে বলতে শুরু করলো। কাল তাহার ঘরে চুরি হইয়া গিয়েছে। ঠিক আছে, এখন আমরা জানবো সেই পূর্ব কথা যেটা আমরা আগেই পড়ে এসেছি, সেটা আমরা এখন জানবো। ঠিক আছে, চলো দেখা যাক কি জানি। কাল তাহার ঘরে চুরি হইয়া গিয়েছে, বলছে অপূর্বর ঘরে কালকে চুরি হয়ে গিয়েছে। সমস্তই যাইতে পারিত, কেবল ওপরের সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে। তো অপূর্ব বলছে যে সমস্ত কিছুই চুরি হতে পারতো, কিন্তু সে যেহেতু খ্রিস্টান মেয়ে তার বাড়ির ওপরে থাকে, তো তার জন্য টাকা পয়সা ছাড়া টাকা পয়সা কিছু গেছে, কিন্তু বাদবাকি জিনিসগুলো রয়ে গেছে। যে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে, আমি বাসায় পৌঁছালে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছিয়া দিয়েছে। সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়েছে যে বোধহয় তোমার মতো পাস করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও এটা বিস্ময়কর। মানে অপূর্ব এই কথাটা একটু কৌতুকের বশেই সে বলছে যে তার ঘরে যে চুরি হয়েছে সে নিজেই এসে তার চাবি দিয়েছে এবং নিজে অনাহুত মানে কোনো রকম জিজ্ঞাসা না করে সে ঘরের মধ্যে চলে আসে এবং যে সমস্ত জিনিসপত্র তার চুরি গেছে তার একটা লিস্ট, এবং যেই জিনিসপত্রগুলো তার চুরি যায়নি তারও একটা লিস্ট করিয়া অপূর্বকে দিয়েছেন। বলছে এমন ভাবে লিস্ট তৈরি করেছে তক্ষুনির মধ্যে। তো এটা বলতে চাইছে যে তোমার মতো অ্যাকাউন্টেন্ট, মানে রামদাস তলোয়ারকর তো একজন হিসাব রক্ষক, তিনি একজন অ্যাকাউন্টেন্ট, তো তোমার মতো হিসাবের পক্ষেও এই কাজ করা সম্ভব নয়, একদম বিস্ময়ের একটা কাজ। তো এটা একটা কিন্তু সে মানে ব্যঙ্গ করে এই কথাটা কিন্তু বলেছে। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে সে কেউ আছে বলে মনে হয় না তলোয়ারকর, তাছাড়া এত বড় বন্ধু। ঠিক আছে, তো সে বলছে বাস্তবিক এমন তৎপর মানে এরকম মানে স্পিডি, এরকম তৎপরতার সাথে সে যে এত বড় কার্যকুশল, মানে এত বড় একটা কাজ সে করছে একটা মেয়ে, আর যদি কেউ এরকম আছে বলে আমার মনে হয় না তলোয়ারকর, তাছাড়া এত বড় বন্ধু, এটাও কিন্তু সে এক ধরনের ব্যঙ্গ করেই এই কথা কিন্তু বলছে। তারপরে কি বলছে, রামদাস কহিল তারপর? অপূর্ব বলল তেওয়ারি ঘরে ছিল না, বড়মা নাচ দেখতে ভয় গিয়েছিল। ইত্যবসরে এই ব্যাপার। তো অপূর্ব বলছে তেওয়ারি এই সময় ঘরে ছিল না, সে গিয়েছিল বড়মায়ের নাচ দেখতে ফোয়ায়, ফোয়া একটা জায়গার নাম, সে ফোয়ায় গিয়েছিল। কে গিয়েছিল? তেওয়ারি গিয়েছিল। ইত্যবসরে এই ব্যাপার, মানে এই সুযোগে এই ঘটনাটি ঘটেছে। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। অপূর্ব মনে মনে বিশ্বাস করে এ কাজ ওই খ্রিস্টান মেয়েটি ছাড়া আর কেউ করেনি। আমারও তাই অপূর্ব নয়, তেওয়ারি মনে করে যে এই কাজ মানে ওই খ্রিস্টান মেয়ে ছাড়া আর কেউ করেনি। আর অপূর্ব এর সঙ্গে কতকটা তাই অনুমান করেছেন, মানে অপূর্বরও একই ধারণা। তাই চুরি করুক বা না করুক কিন্তু সাহায্য করছে। সে চুরি করুক না করুক কিন্তু চুরি করায় সে একটা হেল্প তো করেছে। তারপর তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আমার আর মনেই হইল না। আগেই বলেছি সে পুলিশ স্টেশনে গিয়েছিল এই ঘটনার মানে একটা জানাতে, তার বাড়িতে যে চুরি হয়েছে এটা একটা জানাতে গিয়েছিল পুলিশ স্টেশনে, কিন্তু পুলিশ স্টেশনে তো সেই গিরিশ মহাপাত্রের একটা অন্যরকম ঘটনা পুলিশ স্টেশনে ঘটেছে। সেটাই বলছে যে পুলিশ স্টেশনে এমন কাণ্ড এমন তামাশা তিনি দেখলেন যে যেই কথাটা তিনি বলতে গিয়েছেন সেটা তিনি ভুলেই গেছেন। এখন ভাবছি যা গেছে তা যাক, তার চোর ধরা দিয়ে আর কোনো কাজ নেই, তারা বরঞ্চ এমনধারী বিদ্রোহী ধরেই বেড়াক। তো বলছে যা চুরি গেছে সেই যাক, তারা এই যে বিপ্লবীদেরকে ধরে বেড়াচ্ছে, ঠিক আছে, এই বিপ্লবী ধরেই তারা বেড়াক।
ঠিক আছে, তাদের তো আর কোনো কাজ বাজ নেই, তারা হচ্ছে বিপ্লবী ধরে বেড়াচ্ছে। আর এটা অপূর্ব একদম মনে মনে এটা একদম মানে কি বলতো তীক্ষ্ণ বিরোধিতা যাকে বলে করে। কারণ সে বিপ্লবীর পক্ষে, সে দেশের পক্ষে, সে দেশকে ভালোবাসে, সে চায় যে বিপ্লবীরা তাদের দেশকে বাঁচাক। কিন্তু পুলিশরা কি করছে, সে বিপ্লবীদেরকে ধরে এনে তাদেরকে আটক করার চেষ্টা করছে। তো সেটাই সে বলছে যে তাদের এরকম বিপ্লবী ধরছে, তো এরা ধরেই বেড়াক। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র তার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন জম আটকাইবার উপক্রম হইল। তার এই কথা বলতে বলতে তার গিরিশ মহাপাত্রের সেই যে বেশভূষা পারিপাট্যের যে যে এক যে পুলিশ স্টেশনে যেটা দেখে এসেছিল সেটা তার হঠাৎ করে মনে পড়ে যায়, এবং হাসি মানে সে এমন হাসছে তাতে যেন দমটা আটকে যাচ্ছে। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতে ডাক্তার উপাধিধারী রাজসত্য মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা ও রুচি, তাহার বলবীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নাল ঠোকা পামসু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরিহিতে গাঁজার কলিকিতে আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষ কহিল, তলোয়ার কর, মহা হুঁশিয়ার, পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহম্মক বোধ করি কেউ কখনো দেখেনি। সে বলছে সমস্ত যে গিরিশ মহাপাত্রের যে সমস্ত বেশভূষা সে সমস্ত বর্ণনা করে বলছে যে একে দেখে তো আমার মোটামুটি মনেই হয়েছে যেন একজন বিপ্লবী। সে একটা সন্দেহ দৃষ্টি মানে আগেই সে দেখে নিয়েছে সমস্ত কিছু, মানে তার দিকে যখন তাকিয়েছিল গিরিশ মহাপাত্রের দিকে পুলিশ স্টেশনে, তখন সে ভালো করে দেখার পরে সে এটা অনুমান তার দৃষ্টি মানে চোখের যে চাহনি সেটা কিন্তু অন্য রকম ছিল। সেটাই বলছে যে পুলিশ হতে পারে, কিন্তু সে পুলিশ মহা হুঁশিয়ার পুলিশের দলকে সে যে এক ধরনের নির্বোধ মানে একদম বোকা আহম্মদ বোধ করি আর কখনো দাঁড়িয়ে, মানে পুলিশ যে এত বোকা হতে পারে বা এত মানে নির্বোধ হতে পারে সেটা সে আগে কখনো দেখেনি। অথচ গভর্নমেন্টের থেকে কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছোটাছুটি করে অপব্যয় করলো। বুনো হাঁস কারা? বুনো হাঁস হচ্ছে ওই রাজনৈতিক বিপ্লবীরা যাদেরকে ধরার জন্য এরা সরকার থেকে টাকা নেয়। কারা টাকা নেয়? পুলিশরা টাকা নেয়। এদেরকে ধরে দেওয়ার জন্য পুলিশদেরকে টাকা দেওয়া হয়। সেটাই বলছে যে গভর্নমেন্ট থেকে তো এরা কত টাকাই পাচ্ছে এই বুনো হাঁস ধরার জন্য, তাদের আর চোর ফোর ধরে কি হবে, তারা এই বুনো হাঁস ধরেই বেড়াক। এরপরে বলছে, রামদাস হাসিয়া কহিলেন, কিন্তু বুনো হাঁস ধরাই তো এদের কাজ, আপনার চোর ধরে দেওয়ার জন্য এরা নেই। আচ্ছা, এরা কি আপনার ওই বাংলাদেশের পুলিশ? আমি আগেই বলেছি যে অপূর্ব একজন বাংলাদেশি, সে বাংলাদেশ থেকে রেঙ্গুনে এসেছে। তো আর এই রামদাস তলোয়ারকর একজন মারাঠি, ঠিক আছে। তো সে কি হয়েছে, সে বলছে যে এই যে পুলিশের কাজ কিন্তু এই বুনো হাঁস ধরাই, তো আপনার চোর ধরার জন্য এরা বসে নেই। তো আপনাদের ওখান থেকে কি এই বাংলাদেশ থেকে কি এই পুলিশরা এসেছেন? অপূর্ব কহিল, হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা, এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বলছে আমার এত বড় লজ্জার বিষয় যে এখানকার থানার যে বড়বাবু মানে যিনি কর্তা রয়েছেন, মানে নিমাই বাবুর কথা এখানে বলছেন, ওই নিমাই বাবু হচ্ছেন আমার একজন আত্মীয়। তো বাবাই আমার বাবার একজন বন্ধু হয়, তো বাবাই একদিন ওর এই চাকরিটা করে দিয়েছিলেন। নেক্সট, রামদাস কহিল, তাহলে আপনাকে হয়তো আর একদিন প্রায়শ্চিত্ত করিতে হইবে। মানে এই যে আপনার একজন আত্মীয় এরকম একটা কাজ করে বেড়াচ্ছে, তো এর হয়ে মনে হয় আপনাকে এক প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। আত্মীয় সম্বন্ধে এরূপ বলা বা মন্তব্য করা হয়তো শোভন হয় না। সে এটা বলে দিয়ে তলোয়ারকর এটা বলে দিয়ে সে মনে মনে ভাবছে, এটা বলাটা আমার উচিত হয়নি, একজন আত্মীয়া হয় তার সম্পর্কে আমি এটা একটা যেটা বললাম এটা ঠিক শোভন কাজ নয়। অপূর্ব তাহার মুখের দিকে চাহিয়া অর্থ বুঝিল, মানে অপূর্ব বুঝতে পারলো যে রামদাস তলোয়ারকর কি বলতে চাইছে, কিন্তু এ ধারণা যে সত্য নয় ইহাতেই সতেজ ব্যক্ত করিয়া সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের ইনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপন নন, আপনার নন। বলছে যে আমার কাছে আমার দেশ আগে, হতে পারে তিনি আমার কাকা, হতে পারে তিনি আমার একজন শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে উনি আগে নন। ঠিক আছে, দেশের চেয়ে হ্যাঁ আপনার নন, মানে আমার কাছে আমার দেশটাই আগে, তার থেকে বেশি আর কিছু নয়, হতে পারে আমার পরিচিত বা আত্মীয় একজন কেউ।
বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের আবার আপনার। বলছে বরঞ্চ যাকে তিনি দেশের লোক দিয়ে শিকারের মতো, মানে যে সমস্ত রাজনৈতিক বিপ্লবীদেরকে ধরে বেড়ানোর জন্য তিনি শিকার করার জন্য তাড়া করে বেড়াচ্ছেন, এদের কাছে তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের আমার আপনার, মানে সেই বিপ্লবী কিন্তু আমার আপনার কাছে কিন্তু অনেক দামি। রামদাস মুচকি একটু হাসিয়া কহিল, বাবুজি এসব কথা বলার কিন্তু দুঃখ আছে। অপূর্ব কহিল, থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ার কর শুধু কেবল আমাদের দেশের নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করছে, তাতে আপনার নয় বলবার সাধ্য যার থাকে আমার নেই। বলছে পৃথিবীতে তো অনেকেই যে যার দেশ বা জন্মভূমিকে স্বাধীন করে নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আমার আপনার মতো বলসাধ্য বা এরকম যদি অন্য কারো থাকলে থাকতে পারে, কিন্তু সেইটা আমার মধ্যে কিন্তু নেই। এরপরে কি বলছে, বলছে বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মানে এটা বলতে বলতে তার চোখের দৃষ্টি যেন আরো তীক্ষ্ণ এবং প্রখর হয়ে উঠল কণ্ঠস্বর। মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িছে। সে ভাবছে যে কি কথা থেকে কি কথায় চলে এলাম, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমার কম বাজে না রামদাস। তো অপূর্ব বলছে যে আমার অত সাহস নেই, আমি একজন ভীরু, মানে ভীতু একজন মানুষ, কিন্তু তাই বলে দণ্ডভোগ করবো এই রকম টাইপের লোক বা কম বাজে আমি নই কিন্তু রামদাস। বিনা দোষে ফিরিঙ্গি ছোকরারা যখন আমাকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিল এবং এই অন্যায়ের প্রতিবাদে যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলে দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে তাহার লাঞ্ছনায় এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। তিনি বলছেন, অপূর্ব বলছেন যে বিনা দোষে, মানে বিনা কারণে ফিরিঙ্গি ছোকরারা তাকে প্ল্যাটফর্মে তাকে লাথি মেরেছিল। এই এই এটা যখন সে পুলিশ স্টেশন মাস্টারকে জানাতে গিয়েছিল, স্টেশন মাস্টার কি করেছে, স্টেশন মাস্টার বলছে যে দেশি লোক বলেই তাকে স্টেশন থেকে যেন কুকুরের মতো যেন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। এই লাঞ্ছনা, মানে এটা যে কত বড় একটা দুঃখ, এটা যে কত বড় একটা কষ্ট, এই লাঞ্ছনা কালো চামড়ার নিচে কম জ্বলে না মানে আমাদের মতো মানুষদের, সাধারণ মানুষদের পিছনে কম জ্বলে না তলোয়ার কর। এমন তো নিত্য নৈমিত্তিক ঘটছে, এই ঘটনা তো হামেশাই ঘটছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের আপনার বলে ডাকবার যে দুঃখ থাক, আমি আজ তাকে মাথায় তুলে নিলাম। বলছে এই সমস্ত বিপ্লবীরা যারা দেশকে বাঁচাবার চেষ্টা করছে ব্রিটিশদের হাত থেকে, তো তাদেরকে আমি মাথায় করে রাখবো, কারণ কিনা তারা কিনা আমাদের মতো ভাই বোন এদেরকে ওই অত্যাচারীদের হাত থেকে কিন্তু বাঁচাবার চেষ্টা করছে। সেই জন্য এদেরকে আমি যেন সবসময় মাথায় তুলে নিলাম। রামদাস সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। রামদাসের সুশ্রী মানে সুন্দর, গৌরবর্ণ মানে হচ্ছে ফর্সা রঙের, মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। বলিল, কই এ ঘটনা তো আমাকে বলেননি। বলছে এইরকম একটা যে ঘটনা প্ল্যাটফর্মে ঘটেছে, তোমাকে যে ফিরিঙ্গি ছোকরাটা এইভাবে লাথি মেরেছে, এই ঘটনা তো আপনি আমাকে আগে বলেননি। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস, হিন্দুস্তানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়ে ঠেকলো না, এমনই তাদের অভ্যাস হয়ে গিয়েছে। বলছে ওখানে তো হিন্দুস্তানিরা ছিল প্ল্যাটফর্মে, কিন্তু হিন্দুস্তানিরা আমাকে বাঁচাতে এলো না, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে উপভোগ করলো। সেটাই বলছে যে এটা এর মতো একটা অপমান যেটা আমার প্রচন্ড গায়ে লেগেছে, যেটা আমার প্রচন্ড ঘৃণা হয়েছে, যে হিন্দুস্তানি থাকা সত্ত্বেও হিন্দুস্তানি লোক একজন মার খাচ্ছে ব্রিটিশদের কাছে, ফিরিঙ্গিদের কাছে, যাকে কিনা সে বাঁচাতে এলো না, এমনও অপমান, এটা যেন তাদের কাছে এক ধরনের অভ্যাস হয়ে গেছে। লাঠির চোটে আমার যে হাড় পাঁজরা ভেঙে যায়নি, এই সুখবরে তারা খুব খুশি হলো। তাদেরকে যখন নোটিশ করাতে গেছে, তাদেরকে যখন বলছে যে এরকম একটা ঘটনা ঘটেছে, তারা জানলো যে তার কোনো হাড় পাঁজরা ভেঙেছে কিনা। তারা যখন জানতে পারলো যে কোনো হাড় পাঁজরা ভাঙেনি, এই সুখবরে সে বরং খুশিই হয়েছিল। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। বলছে তোমাকে আজ কি জানাবো, এই ঘটনা যদি আমার নিজেরই মনে পড়ে, আমার নিজের মধ্যেই যেন দুঃখ লজ্জা ঘৃণায় যেন আমি যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই। সে ভাবতে থাকে যে আমি যেন কোথায় বাস করছি, যেখানে হিন্দুস্তানি লোক আছে, যেখানে একজন হিন্দুস্তানির সামনে আরেক হিন্দুস্তানিকে অপমানিত করা হচ্ছে, মারধর অত্যাচারিত করা হচ্ছে, কিন্তু তাও তারা এগিয়ে আসছে না। এ কথা ভেবে আমার নিজেরই লজ্জা বোধ হয়।
রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দু চোখ ছলছল করিয়া আসিল। রামদাস চুপ করে বসলো এবং চুপ করে বসতে বসতে তাহার যেন দু চোখ যেন ছলছল করে উঠল। সম্মুখের ঘড়িতে 3টে বাজিতে সে উঠিয়া দাঁড়িল। সামনের ঘড়িতে যখন দেখতে পেয়েছি যে 3টে বাজছে, তখন সেখান থেকে সে উঠিয়া দাঁড়িল। বোধহয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপর ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চড়িয়া গেল। সে অপূর্বকে হঠাৎ করে যেন মনে হলো সে কিছু একটা বলতে চায়, কিন্তু কোনো কিছু না বলে অপূর্বর ডান হাতটাকে টানিয়া লইয়া অপূর্ব ডান হাতটাকে টানলো এবং নিঃশব্দে সে নিজের ঘরের দিকে একটা চাপ দিয়ে নিজের ঘরের দিকে, মানে তার রুমের দিকে সে চলে গেল। সেই দিন বিকেলে আফিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়ালো। সেই দিন আফিসের যে বড় সাহেব রয়েছে না, মানে যে ম্যানেজার বা হেড অফ দ্য ডিপার্টমেন্টের যে বা হেড অফিসে যে মেন থাকে, তাকে আমরা বলি বড় সাহেব। তো বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম, আগেকার দিনে তো চিঠিপত্র আসতো, এগুলোকে আমরা টেলিগ্রাম বলতে আমরা যে এখন টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করছি এটা কিন্তু নয়, ঠিক আছে। আগেকার দিনে বড় বড় চিঠি আসতো, সেই টেলিগ্রাম হাতে নিয়ে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না, মানে ওখানে কোনো কিছু মেনটেন্সই হচ্ছে না, যে যা পাচ্ছে তাই করে যাচ্ছে। ভামর অফিসে ম্যান্ডেলে, শোয়েব, মিক্তিলা এবং এদিকে প্রোম সবকটা অফিসেই গোলযোগ ঘটছে। বলছে এই সমস্ত অফিস, ম্যান্ডালে, শোয়েব, মিক্তিলা, এই সমস্ত অফিসে যেন ঠিকঠাক ভাবে শৃঙ্খলা হচ্ছে না, ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে না, অফিসে কোনো কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো, মানে আমার ইচ্ছা যে তুমি একবার সেই যে আমাদের যে শাখা অফিসগুলো রয়েছে না, এই যে ম্যাকডালে, শোয়েব আর মিক্তিলা, এই জায়গায় যে গোলযোগ দেখা দিয়েছে, এখানে এগুলো সব এক একটা শাখা অফিস, ঠিক আছে। এটা একটা মেন অফিসে কাজ করতো অপূর্ব, এগুলো হচ্ছে সব শাখা অফিস। এখানে যে কি কি গোলযোগ দেখা দিয়েছে, তো বড় সাহেবের ইচ্ছে যেন অপূর্ব সেগুলো গিয়ে দেখে আসে। আমার অবর্তমানের সমস্ত ভারী তো তোমার, মানে আমি যখন থাকবো না, আমার অবর্তমানের সমস্ত ভারী তো তোমাকে নিতে হবে, তাই একটা পরিচয় থাকা চাই, মানে তোমার একটা পরিচয় আগে ভাগে সেখানে থাকা চাই, নাহলে তুমি করে তোমাকে কে কিভাবে চিনতে পারবে, ঠিক আছে। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার, মানে আর এই বিষয়ে বেশি দেরি না করে যদি তুমি কাল পরশুর দিকে একবার যাও, তাহলে খুবই ভালো হয়, এটাই বলতে চাইছেন। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। অপূর্ব সঙ্গে সঙ্গে তার বড় সাহেবের ডিসিশনে জানালো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে কালই বার হয়ে যেতে পারি। বস্তুত নানা কারণে রেগুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতে ছিল না, মানে নানা কারণে রেগুনে, সে যে বোথা কোম্পানি, এই যে কোম্পানি চাকরির জন্য সে রেগুনে গিয়েছিল, এখানে তার আর মন যেন টিকছিল না। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হবে, অতএব এই কাজের সূত্রে সে দেশটাকেও একবার দেখতে পারবে। অতএব যাওয়াই স্থির হইল এবং পরদিনই অপরাহ্ন বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। সে যখন ভামর উদ্দেশ্যে যাত্রা করতে শুরু করলো, সে অপরাহ্ন বেলায়, মানে বিকেল বেলায়, মানে ঠিক সূর্য চলে যাবে আর সন্ধ্যার আগে অপরাহ্ন সেটাকে বলা হয়, সে অপরাহ্ন বেলায় সুদূর ভামর উদ্দেশ্যে সে যাত্রা শুরু করার জন্য ট্রেনে চাপলো। সঙ্গে রহিল আরদালি আর আফিসের একজন হিন্দুস্থানী ব্রাহ্মণ পেয়াদা। সঙ্গে ছিল অফিসেরই দুজন কর্মী, সে হচ্ছে একজন আরদালি আর হচ্ছে একজন হিন্দুস্থানী ব্রাহ্মণ পিয়াদা। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রইল। তেওয়ারি মানে অপূর্বর সঙ্গে যে বাংলাদেশ থেকে এসেছিল, সেই তেওয়ারি, পাচক তেওয়ারি, সে তার বাসাতে, মানে সেই যে বাড়ি ভাড়া তারা নিয়েছিল অপূর্ব এবং তেওয়ারি, সেই বাড়িতেই রয়েছে সেই খবরদারি করার জন্য। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর কোনো ভয় নেই। পা ভাঙা সাহেবটা কি? পা ভাঙা সাহেব হচ্ছে এখানে সেই যে খ্রিস্টান মেয়ের বাবা জোসেফ সাহেব, যে কিনা পা ভেঙে নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। মানে এদেরকে কেন বলা হয়েছে যে তাদেরকে কেন ভয় পেতে যাবে, তারা তো মানুষ, কিন্তু না, তারা মানুষ হতে পারে, কিন্তু তারা অপূর্ব এবং তেওয়ারিদের উপর নানা রকম বিভিন্ন রকম অত্যাচার করতো। তো তাই বলছে যে ওই সাহেবের তো পা ভেঙেছে, তাই সে হাসপাতালে ভর্তি রয়েছে, তাই তেমন আর আমার কোনো ভয়ের কারণ নেই। বিশেষত এই রেঙ্গুন শহরটাকে বরং সহিষ্ণু ছিল, কিন্তু আরো অজানা স্থানে পা বাড়াইবা তাহার প্রবৃত্তই ছিল না। তলোয়ার কর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হইলে আপিসে গিয়ে আমাকে সংবাদ দিও। তো তেওয়ারিকে তলোয়ার কর বলছে যে তুমি চিন্তা করো না, যদি তোমার কোনো কিছু সমস্যা হয় তুমি অফিসে গিয়ে আমাকে শুধু একবার সংবাদটা দিয়ে দিও যে কি ঘটনা ঘটেছে, বা তোমার কিছু ঘটলে তুমি সেটা আমাকে জানিও।
গাড়ি ছাড়িবার বোধ করি তখনও মিনিট পাঁচেক বিলম্ব ছিল, মানে গাড়ি ছাড়তে মানে ট্রেন ছাড়তে তখনও যেন মিনিট পাঁচেক মানে আরো 5 মিনিট মতো বাকি ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া উঠিল। ওই যে, বলছে অপূর্ব হঠাৎ করে চকিত মানে চমকে উঠে জিজ্ঞাসা বলছে ওই যে। তলোয়ারকর ঘাড় ফিরাইতে বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র। মানে গিরিশ মহাপাত্রের যে বেশভূষা, তার যে পোশাক পরিচ্ছদের বর্ণনা অপূর্ব যে তলোয়ারকরকে দিয়েছে, তাকে মোটামুটি একবার দেখে সে বুঝতে পেরেছে যে এটাই গিরিশ মহাপাত্র। সেই বাহার জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামসু এবং ছড়ি প্রভেদের মধ্যে কেবল সেই বাঘাঙা রুমালের বুক পকেট ছাড়িয়ে তাহার কণ্ঠে জড়ানো। প্রভেদ মানে কি? প্রভেদ মানে হচ্ছে পার্থক্য, মানে তার সমস্ত কিছু সেম, পার্থক্য শুধু একটা জায়গাতেই ছিল। কি জায়গায়? যে বাঘ আঁকা রুমালটা কিয়দাংশ বুক পকেট থেকে দেখা যাচ্ছিল, সেটা এখন আর বুক পকেটে নেই, সেটা রয়েছে গলায় জড়ানো। ঠিক আছে, এটাই ছিল পার্থক্য। মহাপাত্র এই দিকেই আসিয়াছিল, মানে তারা যেদিকে দাঁড়িয়েছিল সেই দিকেই গিরিশ মহাপাত্র যেন এগিয়ে আসছে। সম্মুখে আসিয়াতেই অপূর্ব ডাকিয়া কহিল, মানে সামনে আসতেই অপূর্ব তাকে ডেকে বলছে, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? বলছে, কি গিরিশ, তুমি কি আমাকে চিনতে পারছো? তুমি এখন কোথায় যাচ্ছ? গিরিশ শশব্যস্তে একটা মস্তক নমস্কার করিয়া, আগে চিনতে পারবো বই কি বাবু মশাই, কোথায় আগমন হচ্ছেন? তো গিরিশ সে একটা বড় মাথা নামিয়ে একটা নমস্কার করলো, দিয়ে সে বলছে, হ্যাঁ হ্যাঁ বাবু মশাই, আমি চিনতে পারবো না? আপনাকে আমি ঠিক চিনতে পারছি, আপনি এখন কোথায় আগমন হচ্ছেন? অপূর্ব সহস্রে কইল, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? তো অপূর্ব বলছে যে আপাতত আমি এখন ভামো যাচ্ছি, তুমি এখন কোথায় যাচ্ছ? গিরিশ কইল, আগে এনাংচাক থেকে দুজন বন্ধু লোক আসার কথা ছিল, আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ আনে বটে কেউ কেউ আবেগ স্মৃতি লুকিয়ে, কিন্তু আমি বাবু ধর্মভীরু মানুষ, বলি কাজ কি বাবু জোচ্চুরিতে? কথায় বলে পরধর্ম ভয়াবহ, ললাটের লেখা তো আর খণ্ডাবে না। তো গিরিশ বলছে যে আমার এক দুজন বন্ধু লোকের আসার কথা ছিল, আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করে, মানে আমাকে কিন্তু সাধারণভাবে মানে একদম বিনা দোষে কিন্তু হয়রান করানো হচ্ছে। কেউ আপিং সিদ্ধি লুকিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু আমি হচ্ছে একজন ধর্মভীরু মানুষ, বলি কাজ কি এই সমস্ত জোচ্চুরি করে কি লাভ বলুন তো? আমার এসব পরধর্ম, কথায় বলে পরধর্ম ভয়াবহ, মানে পরের যে ধর্ম বা পরকে উপকার করা সেটা একটা ভয়াবহ, ললাটের লেখা তো আর খণ্ডাবে না, মানে কপালে যে লেখাটা লেখা রয়েছে সেটা তো আর ভেঙে যাবে না বা পাল্টে যাবে না। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে, আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধারধারি নেই, সেই দিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম। তুমি একটা ভুল করছো, মানে গিরিশ ভাবছে যে সে হয়তো পুলিশেরই হয়তো লোক, সে কারণে বলছে তুমি ভুল ভাবছো, আমি কোনো পুলিশের লোক নই, আফিম সুদ্ধ আমি এ সমস্ত কোনো কিছু ধারধারি না, আমি কেবল তামাশা দেখতেই সেখানে গিয়েছিলাম, মানে থানায় গিয়েছিলাম। তলোয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল, তলোয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিতে মানে একদম প্রখর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে, মানে কাকে? গিরিশ মহাপাত্রকে দেখছে। কহিলে, বাবুজি মেনে আপকো একটু জহুর কাঁ দেখা, বলছে আপনাকে যেন কোথায় কোথায় দেখেছি মনে হচ্ছে। গিরিশ কহিল, মানে গিরিশ বলছে, আশ্চর্য নেই বাবু সাহেব, নগরীর বাসতে কেত্তা জায়গা তো ঘুমতা হ্যাঁ, বলছে চাকরির জন্য তো আমি চারধারে ঘুরে বেড়াচ্ছি, আপনি হয়তো এখানে কোথাও না কোথাও দেখেছেন। তারপরে বলছে, অপূর্বকে বলিল, কিন্তু আমার ওপর মৃত্যু সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজর পড়িলে চাকরিও একটা জুটবে না, আপনারা যদি এইরকম মানুষের প্রতি নজর দেন তো মিথ্যে সন্দেহ করেন, তাহলে কিন্তু আমার আর কোনো চাকরি বাকরি জুটবে না। বাবুনের ছেড়ে বাংলা লেখাপড়া শাস্ত্র টাস্ত্র সমস্ত কিছুই শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে বাবু মশাই আপনারা, সে তার কথা বলে দিয়ে গিরিশ তার কথা বলে দিয়ে সে বলছে যে আপনারা, অপূর্ব কইছে আমিও ব্রাহ্মণ, বলছে আমি ব্রাহ্মণ, আগে তাহলে নমস্কার, এখন তবে আসি বাবু সাহেব। রাম রাম বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উগত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যাঘ্রপথের সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল। সে আবারও সেই এক কাশি দিয়ে সেটাকে সামলাতে সামলাতে সে আবারও সম্মুখের দিকে অগ্রসর হইয়া লাগিল। অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনেই কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ বেড়াচ্ছেন তলোয়ারকর, বলছি এই যে সব্যসাচীকে দেখলে না, এই একই ভেবেছে সব্যসাচী, এই সব্যসাচীটির পিছনে কাকাবাবু মানে নিমাই বাবু, পুলিশের বড় কর্তা যিনি, সেই কাকাবাবু সদল বলে তার দলবল নিয়ে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ারকর, বলিয়া সে হাসিল।
কিন্তু এই হাসিতে তলোয়ারকর যোগ দিল না। সে হাসছে ঠিক কথা, কিন্তু এই হাসিতে তলোয়ারকর কিন্তু হাসে না। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়িয়া বন্ধুর করমর্দন করিল, কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না। বলছে সে গাড়ির মানে ট্রেনের সিটি বাজে গেছে, ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, তো গাড়ি ছাড়বে, এরকম সময় সে হাত বাড়িয়ে বন্ধুর করমর্দন মানে হ্যান্ডশেক করিয়া মুখ দিহা তাহার কথাই বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপর যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে, এবং সেই সুদূর দুর্নিক্ষ লোকের তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে যেন উধাও হয়ে গিয়েছে। সেই এক মুহূর্ত রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপর কোনো এক দৃষ্টি, মানে সে দেখতে পেয়েছে তার একটা মানে তার যে কপালের উপর উজ্জ্বল যে একটা উজ্জ্বল ললাটের উপর মানে উজ্জ্বল কপালের উপর তার যে একটা অদৃশ্য কালো মেঘের ছায়া আসিয়া পড়েছে, এটা সে দূর থেকেই সে লক্ষ্য করেছে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেউ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হতেই সে পিয়ানের মধ্যে হইতে পৈতা বাহির করিয়া বিনা জলযোগে সায়ং সন্ধ্যা সমাপন করিল, এবং সে সকল ভোজ্যবস্তু শাস্ত্রমতে স্পর্শ দুই হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল। পিতলের পাত্র হইয়া বাহির করিয়া তাহার আহার করিল, জল ও পান করিয়া ব্রাহ্মণ আর্দারগুলি পূর্বাগ্নেই রাখিয়া গিয়েছিল, এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়েছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সূর্যতীর্থে শয্যা আশ্রয় করিল। তো অপূর্ব কি করলো, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে সে পিরানের মধ্যে সে পৈতা বার করিয়ে সে বিনা জলে সন্ধ্যা সায়ং তাদের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে না ব্রাহ্মণদের, সেই সমস্ত নিয়ম কানুন সে করলো। তারপরে সে ভোজ্য যে শাস্ত্র মতে স্পর্শ দুই হয় জানি না, সে আনিয়াছিল, পিতলের পাত্র বার করে সে আহার করলো, জল পান করলো, এবং ব্রাহ্মণ আর্দালি তার যে অফিসের সঙ্গে যে একজন এসেছিল ব্রাহ্মণ পিয়াদা আর আর্দালি পূর্বাহ্নেই সেই সমস্ত কিছু রাখিয়া গিয়েছিল, সে সমস্ত খাওয়া দাওয়া করে সে তার বিছানা প্রস্তুত করে সে শুয়েছিল। এরপরে বলছে অতএব না তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত তাহার নিদ্রার ব্যাঘাত করবে না। তার এইটুকু বিশ্বাস ছিল যে ভোর না হওয়া পর্যন্ত তার যে ঘুমের ব্যাঘাত এটা আর তার ঘটবে না। কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। ইহা যে কত বড় ভ্রম মানে এইটা যে তার কত বড় ভুল ধারণা, কয়েকটা স্টেশন পার হতেই সে সেটা বুঝতে পারলো। সেই রাত্রির মধ্যেই বার তিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ধাম ঠিকানা লিখিয়া লইয়াছে। মানে দু তিনবার ধরে তার পুলিশ এসছে, যে সমস্ত পুলিশ থাকে না ট্রেনে টিটি যেগুলোকে বলে, তারা এসে তার নাম ধাম ঠিকানা এই সমস্ত নিচ্ছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করিয়া বরাবর সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও। তো বলছে তুমি তো একজন ভারতীয়, তুমি তো একজন ইউরোপিয়ান নয় যে তোমাকে ছেড়ে দেবো। সেটাই সে বলছে, বর্মার সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে তাকে জবাব দিয়েছে সে যখন বিরক্ত হয়ে প্রতিবাদ করতে গিয়েছিল। অপূর্ব বলছে যে না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, মানে ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার মানে একটু বেশি টাকা দিয়ে টিকিট কাটতে হয়, ঠিক আছে। বলছে সেটা ইউরোপিয়ান নয় ঠিক আছে, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার। রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না, মানে তুমি রাত্রেবেলা এসে বারবার একই জিনিস জিজ্ঞাসা করে তো আমার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারো না। সে হাসিয়া বলিল, ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য। বলছে এই সমস্ত নিয়ম রয়েছে রেলের কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছে করিলে আমি তোমাকে টানাইয়া নিচে নামাইতে পারি। বলছে আমার যদি ইচ্ছে করে আমি কিন্তু টেনে তোমাকে নিচে নামিয়ে দিতে পারি। এইখানেই হয়েছে আমাদের গল্প শেষ। তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা একটা লাইক করে দেবো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। যত নতুন নতুন ভিডিও আসবে তার ভিডিওর আপডেট বা নোটিফিকেশন দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কিংবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করে নিতে পারো নলেজ A to Z অফিসিয়াল, সেখানে তোমরা জয়েন হয়ে যেও, ঠিক আছে। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ট্রিকের মাধ্যমে, বা এই যে আমি ক্যারেক্টার আগে বুঝালাম, তারপরে তোমাকে পূর্ব কথা একটা ট্রিকের মাধ্যমে সমস্ত কিছু মনে রাখবার চেষ্টা করিলাম, সেটা কেমন হয়েছে সেটা আমাকে এই ভিডিওতে জানিয়ে দিও। চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসছি।